জঙ্গলের একপাশে দাঁড়িয়ে জঙ্গলের প্রবেশের রাস্তাটার দিকে তাকিয়ে দেখতেই কিন্তু অবাক হয়ে গেলাম। কোথাও কেউ নেই, কিন্তু একটু আগে আমার মনে হচ্ছিল আমার পিছু পিছু যেন কেউ এইখানে হেঁটে এসেছে। একটু আগে যখন সামনের দিকে তাকিয়ে হাঁটছিলাম তখন পেছনে জঙ্গলের শুকনো পাতার উপর খসখস শব্দ কানে ভেসে এসেছিল। বারবার মনে হচ্ছিল যে হেঁটে আসছে সে যেন আমাকেই অনুসরণ করে চলেছে। একবার থমকে দাঁড়িয়ে পড়েছিলাম যখন, তখন সে নিজেও থমকে দাঁড়িয়ে পড়েছিল আমায় দেখতে পেয়ে। কিন্তু পিছনে যতবারই তাকিয়েছি ততবারই কাউকেই দেখতে পাইনি। তবে এখন কিন্তু একদম নিশ্চিত আমি যে আমার পেছনে ওই জঙ্গলে প্রবেশের মুহূর্তটাই কেউ এসে দাঁড়িয়েছিল। আধো অন্ধকারে জঙ্গলের গাছপালাগুলোর ছায়া এসে পড়েছে বাইরে ছোট্ট মাঠের উপরে। জগবন্ধু আমায় বলেছিল রাতের অন্ধকারে এই জঙ্গলের আশেপাশে না আসাটাই ভালো, কিন্তু আমি তার কথা শুনিনি। কিন্তু এখন মনে হলো তার কথা শুনলেই বরং ভালো হতো। ভাবতেই পারো, আমার কাছে তো তন্ত্র ক্ষমতা রয়েছে। আমি তো চাইলে যে কোনো অপশক্তিকে আটকে রাখতে পারি কিংবা তাকে আমার থেকে দূরে রাখতে পারি। কিন্তু আমি যেই সময়ের কথা বলছি সেই সময়টা হলো আমার সাধনা জীবনের প্রথম দিকের কথা। তবে মাতু পাগলির দেখা আমি পেয়েছি। আমার খুব বেশি ক্ষমতা তখন নেই, আর সত্যি বলতে আমার খুব বেশি ক্ষমতা কখনোই ছিল না। যেটুকু পেয়েছিলাম মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদের জন্যই পেয়েছিলাম। তবে তখন কিন্তু সেটুকুও ছিল না। দেহ বন্ধন করার মতো মন্ত্র আমার জানা ছিল, আর যেটুকু ছিল তাতে এই কোনো রকমে নিজেকে বাঁচাতে পারি মাত্র। কিন্তু একটু বড় কোনো অপশক্তির হাত থেকে নিজেকে বাঁচানো সম্ভব নয়, তাই সামান্য ভয় পাচ্ছিলাম। যদি অপশক্তির ক্ষমতা অনেক বেশি হয় তাহলে আমার দেহ বন্ধন কতক্ষণ আমায় রক্ষা করতে পারবে তার হাত থেকে। বারবার পেছনের দিকে ঘুরে তাকাচ্ছিলাম ভয়ে ভয়ে। গ্রামের যে পথ ধরে আমি এসেছি সেই পথ ধরে জগবন্ধুর বাড়িতে ফিরতে হলে বেশ খানিকটা হেঁটে যেতে হবে। কিন্তু এত রাতে এই সময় সে কি আমায় ফিরতে দেবে এতটা? কথাটা মনে মনে ভেবে আরো একবার পেছনের দিকে তাকিয়েছি, আর তখনই গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেল। ঠিক যেখানে এতক্ষণ ধরে আমি তাকে আন্দাজ করতে পেরেছিলাম সেখানেই দেখতে পেলাম তাকে। ঠিক আগের মতোই একটা সাদা রঙের শাড়ি তার পরনে। সাদা রঙের শাড়ির পাড় যে লাল রঙের সেটুকুও বোঝা যাচ্ছিল। গ্রাম্য কায়দায় পরা শাড়িটার শেষ প্রান্ত উঠে গেছে তার মাথায় আঁচলের মতো। সেখানে দাঁড়িয়েই তার গুমড়ে গুমড়ে কান্নার শব্দ এবার আমি শুনতে পাচ্ছিলাম, আর সেটা শুনতে পেয়ে কেমন যেন আরো ভয় পেয়ে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই চাপা ফ্যাস ফ্যাসে গলায় সেই মেয়ে মানুষটা বলে উঠল, তোকে তো বললাম আমার সঙ্গে আয়, আয় আমার সঙ্গে। তোমার সঙ্গে আমি কেন যাব? আর তুমি তো আর বেঁচেই নেই, তুমি তো মারা গেছো। তুমি এক অতৃপ্ত আত্মা। শুধু শুধু তুমি কেন আমার পিছু নিয়েছো বলো তো? আমি তোর পিছু নিয়েছি না তুই আমার পিছু নিয়েছিস? সত্যি করে বল, সত্যি করে বল, কেন আমার পিছু নিয়েছিস? আমি একজন সাধক, তাছাড়া আমি মানুষ, আর তুমি মৃত একটা অতৃপ্ত আত্মা। তোমার পিছু আমি কি কারণে নিতে যাব? তার গলায় এবার কেমন যেন একটা গর্জন শোনা গেল। সেভাবেই সে ভয়ঙ্কর গলায় বলল, তুই আমার ক্ষমতা জানিস না, তুই আমার ক্ষমতা জানিস না। এক্ষুনি এক্ষুনি আমি তোর বড় ক্ষতি করতে পারি। এইবার তার কথায় আমি সামান্য ভয় পেলাম। আমি তখন অতি সাধারণ আর 5টা মানুষের চেয়ে আলাদা নই। তখন আমাকে আর কোনো মন্দিরের পুরোহিতের মধ্যে আলাদা করে তোমরা কাউকেই চিনতে পারবে না, কারণ তার কাছেও রয়েছে ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস আর সামান্য কিছু ক্ষমতা। আমার কাছে ওই দেহবন্ধন ছাড়া আর কিছুই নেই।
দেহবন্ধন শিখেছিলাম গুরুর কাছে, তবে মাতু পাগলির আশীর্বাদ ছাড়া তো আর কিছুই নেই। তাই নিজে সোজাসুজি কিছুই করতে চাইছিলাম না। সে তখনও কিন্তু সেখানেই দাঁড়িয়ে ছিল। অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছিল, শোন, তুই আমার কাছে আয়, আমার কাছে আয় বলছি, এখনো সময় আছে। আমি কি বলবো সেটা বুঝতে পারছিলাম না। বারবার এদিক ওদিক তাকিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। চাঁদের সামান্য যে আলোটুকু ছিল তাতে সেই মেয়েটিকে জঙ্গলের কাছে দাঁড়িয়ে থাকতেই দেখছিলাম। সে কিন্তু হাঁটতে হাঁটতে ততক্ষণে আমার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। আমিও পেছনের দিকে হাঁটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ এইভাবে হাঁটার পর সে কিন্তু থমকে দাঁড়িয়ে পড়ল। আমিও থমকে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ করেই মনে হলো অন্ধকারে আমার পেছনে গ্রামের পথ ধরে কে যেন এদিকে আসতে শুরু করেছে। মেয়েটিও সেদিকে ঘুরে তাকিয়ে দেখল, আর তারপরেই তার হাসিটা কেমন যেন অদ্ভুতভাবে বেড়ে উঠতে লাগলো। তোকে তোকে কতবার বলেছি, হাই হাই, এগিয়ে এগিয়ে আয় এদিকে। তুই কেন আসিসনি? আজ আজ এই গ্রামের রাস্তা ধরে যেদিকে এগিয়ে যাচ্ছি, তোকেও আমি সেই দিকে নিয়ে যাব। আমি কিন্তু বুঝতে পারলাম না এত রাতে কে ওখানে আসতে চলেছে। পেছনের দিকে তাকাতেই একটা হ্যারিকেনের আলো আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে দেখতে পেলাম। বুঝতে পারলাম আসলে জগবন্ধু এগিয়ে আসছে আমারই জন্য। জগবন্ধু বলেছিল আমি যদি রাতের বেলা কোনো বিপদে পড়ি তাহলে সে নিশ্চয়ই আমার জন্য আসবে, কিন্তু এত বড় ঝুঁকি সে নিয়ে নেবে সেটা আমি বুঝতেও পারিনি। এদিকে মেয়ে মানুষটা কিন্তু আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসতে শুরু করেছিল। এখন সে আর আমার দিকে এগিয়ে আসছে না, তার বদলে পিছিয়ে যাচ্ছিল জঙ্গলের দিকে। কিন্তু জগবন্ধু তো একজন সাধারণ মানুষ, তাকে দেখে ওই মেয়েটি কেন এভাবে, সেটাই বুঝতে পারছিলাম না। জগবন্ধু যখন আমার একদম সামনে এসে পড়েছে তখন দেখতে পেলাম আশেপাশে সেই মেয়েটি আর কোথাও নেই। খানিকটা দূর থেকে হাসির শব্দ ভেসে এলো। জগবন্ধু আমার কাছে এসে হ্যারিকেন তুলে বলল, আপনি ঠিক আছেন তো? আজ কিন্তু অন্য কিছু শুনবো না। আজ আপনার সেই প্রথম সময়ের কথা বলতে হবে। আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে যখন মাথু পাগলির দেখা পেলেন, ঠিক তারপরেও তো আপনার জীবনে অনেক কিছু ঘটেছিল, তাই না? আমার জীবনে নতুন করে ঘটার মতো কখনো কিছুই ছিল না। আমার জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক নীল আলো চলে গিয়েছিল। তখনই সকলে বুঝতে পেরেছিল যে এসেছে তার জীবন অতি সাধারণ হবে না। তবে তারা ভেবেছিল আমি মহাপুরুষ টহাপুরুষ কিছু একটা হয়ে যাব, কিন্তু সেসব হতে পারিনি। হয়েছিলাম এক ভবঘুরে সাধক, যে না জীবনে সাধনাটা ভালোভাবে করতে পেরেছে না সংসার জীবন করতে পেরেছে। তবে হ্যাঁ, জীবনে অভিজ্ঞতা হয়েছে প্রচুর। আমার মতো অভিজ্ঞতা বোধ হয় খুব কম মানুষেরই হয়েছে। তবে তোমরা যদি মনে করো তন্ত্র মন্ত্র শক্তি নিয়ে সবসময় আমি অপশক্তি দাঁড়িয়ে গেছি কিংবা সবসময় অপশক্তির সাথেই লড়াই করে গেছি, তাহলে কিন্তু তোমরা ভুল ভাববে। জীবনে এমন অনেক সময় আমার এসেছে যখন অপশক্তির হাতে আমায় রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে। তখন আমার কাছে দেহবন্ধন ছাড়া তেমন কোনো শক্তি ছিল না। এইটাই তো জানতে চাইছিলাম ঠাকুরমশাই। এই যখন আপনি বিপদে পড়েন, মধুসুন্দরী দেবী, মাতু পাগলি, না হলে কাল ভৈরব কিংবা অন্য কেউ এসে আপনাকে বাঁচিয়ে দিয়ে যায়। তা প্রতিবার তো এরকমটা নাও হতে পারে। কিংবা আপনার তন্ত্রমন্ত্র শক্তি যখন ধারণ করা হয়নি তখনও তো আপনি বিপদে পড়েছেন। সেই বিপদের গল্পই আজকে একটু বলুন না। তারানাথ সামান্য হাসল।
তারপর কিশোরীর দিকে তাকিয়ে হাতের সিগারেটটা নিচে নামিয়ে বলল, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, বুঝলে? বিপদের কথা শুনে তোমরা যে আনন্দ পাও তা আমি আগেও দেখেছি, কিন্তু আমার বিপদের কথা শুনেও তোমরা যে আনন্দ পাও সেটা কিন্তু আমি আরো বেশি করে দেখেছি, বুঝলে? তারানাথ কথাটা হাসির সাথে বললেও আমার কেমন লজ্জা লাগলো। সত্যিই তো, এমন করে তো আমরা ভেবে দেখিনি। আসলে আমরা চাইছিলাম তারানাথের প্রথম জীবনের ঘটনার কথা শুনতে, যেখানে তন্ত্রমন্ত্র কিংবা এত জটিল ভাবনা চিন্তা থাকবে না। এমন কোনো এক ঘটনা যেখানে স্বয়ং তারানাথ পর্যন্ত ভয় পেয়েছিল। আপনি আমাদের মার্জনা করবেন, আসলে আমরা সে কথা বলতে চাইনি। আমরা আপনার প্রথম জীবনের এমন কোনো ঘটনা শুনতে চেয়েছি যেখানে তন্ত্রমন্ত্রের আধিক্য কিছুই নেই। আরে আরে করো কি হ্যাঁ? আরে তোমাদের সাথে একটু মশকরা করতে পারবো না নাকি বাবু? হ্যাঁ, মশকরা করলেই তোমরা তো দেখছি সত্যিই ভেবে বসছো। আরে তোমাদের গল্প বলবো বলেই তো এখানে বসা নাকি? হ্যাঁ, তবে নিহাত গল্প তো সেসব নয়, সেসব হলো আমার জীবনের অভিজ্ঞতা। সেই সব বলতে গিয়ে সেই অতীত জীবনের কথা বড়ই মনে পড়ে যায় সেই সবুজ ধানের মাঝে গ্রামে রুক্ষ পথ ধরে হেঁটে যাওয়া, বহু দূর থেকে বাতাসের সাথে ভেসে আসা গ্রামের শব্দ। তাছাড়া বাতাসে ভালো করে কান পাতলে আর একটু বেশি করেই শোনার চেষ্টা করলে বোধহয় শোনা যাবে মাঠ থেকে ভেসে আসা গরুর ডাক, কিংবা মাথার ওপর দিয়ে চলে যাওয়া পাখির কিচিরমিচির শব্দ। আহা, সে কি সময় ছিল আমাদের! এখন তোমরা সেসব কথা ভাবারই সময় পাবে না। সে দৃশ্য দেখতে পাওয়া তো অনেক দূরের ব্যাপার, বুঝলে? তবে যখন আমি প্রথম সাধনার পথে বেরিয়ে পড়েছি তখন কিন্তু আমি মাঝে মাঝে ভয়ও পেতাম। রাতের অন্ধকারে যখন আমায় কোনো অচেনা গ্রামে কিংবা অচেনা স্থানে আশ্রয় নিতে হতো তখন কেমন যেন মনে হতো সবসময় আমার সাথে কেউ যেন আছে, কেউ যেন আমার অলক্ষ্যে থেকে আমার উপর নজর রেখে চলেছে। ভীষণ কিছু একটা হতে শুরু করলে সে এসে পড়বে আমার সামনে। ব্যাপারটা তোমাদের ঠিক বোঝাতে পারবো না। হয়তো কোনো এক জঙ্গলের মাঝে কিংবা সে স্থানে রাতের বেলা ঘুমিয়ে পড়েছি, কোনো কারণে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে বসে প্রথমে তো খানিকক্ষণ কেটে যায় এটা বুঝতে যে আমি কোথায় আছি। তারপরেই যদি সে আদৌ অন্ধকারের মধ্যে তোমার মনে হয় অন্ধকারের মধ্যে থেকে অলক্ষ্যে কেউ তোমার দিকে লক্ষ্য করে রয়েছে, তাহলে যে তোমার বুকের ভেতরটা একটা দুরু দুরু কম্পন হবে না, এমন মানুষ কোথাও নেই। হ্যাঁ ঠাকুর মশাই, সেসব কথা তো বুঝলাম, কিন্তু আসল কথা বলুন না। এইভাবে মাঝখান থেকে বললে কি করে হবে বলুন তো? আপনি প্রথম থেকেই সবটা বলতে শুরু করুন। আর হ্যাঁ, মনে আছে তো আপনার সাধন জীবনের প্রথম সময়ের গল্প? কিন্তু তারানাথ হাত তুলে কিশোরীকে থামিয়ে দিল। তারপর হঠাৎ করে কি মনে হতে বুড়ো আঙুলটা দিয়ে তার পাশের আঙুল কপালের মাঝখানে জোর করে চেপে ধরে কিছুক্ষণ বসে রইল। তারানাথের মুখের দিকে তাকিয়ে দাড়ি গোফের জঙ্গলের মাঝে তার রুক্ষ মুখটা দেখে মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত লাগে, বিশেষ করে যখন সে চোখ বুজে থাকে তখন। এই সেই তারানাথ তান্ত্রিক যার ওপর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। এমন কোনো সাধনা নেই যার সম্পর্কে তারানাথ জানে না। অন্তত আমাদের জানা তো তেমন কোনো সাধনা নেই। তবে তারানাথ বলে সে যা জানে তা হলো সমুদ্রের জলের থেকে এক বালতি তুলে নেওয়া মাত্র। তবে কিশোরী মনে করে সেটা তারানাথের বিনয়। নিজের মুখে সে নিজের কথা বলতে পছন্দ করে না খুব একটা। তবে প্রয়োজন হলে সে যে অনেক কিছুই করতে পারে তার প্রমাণ আমি আর কিশোরী দুজনে এর আগে বহুবার পেয়েছি। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর তারানাথ চোখ খুলে সামনের দিকে তাকিয়ে প্রথমে বলল, শাঁখামুখী প্রেতের নাম শুনেছ কখনো? কিশোরী আর আমি অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করলাম। তারপর কিশোরী বলল, শাখামুখী? সে আবার কি? এমন প্রেতের কথা তো এর আগে শুনেছি বলে মনে নেই।
ওই প্রেতের কথা যদি কখনো শুনতে পাও তখন বুঝতে পারবে শাঁখামুখী হলো এমন এক প্রেত যা অতি ভয়ানক। একবার যদি সেই প্রেতের দৃষ্টি কারোর উপরে পড়ে তাহলে তার জন্য সে বহু দূর পর্যন্ত চলে যেতে পারে। তবে এই শাঁখামুখীর কিন্তু একটা নির্দিষ্ট আস্তানা থাকে। নিজের কাজ শেষ করার পর সে আবার সেখানে ফিরে আসে। তবে তোমরা এভাবে বুঝতে পারবে না। তোমাদের সেই শাঁখামুখীর আসল গল্পটাই বলি। গ্রামের নাম যতদূর মনে হয় মালাপুর। মালাপুর গ্রামের আগের নাম ছিল রতনপুর। প্রথমে আমি রতনপুরেই গিয়েছিলাম। সেখানে একদিন একটা বেল গাছের তলায় আস্তানা নিয়েছি। তোমরা তো জানো বেল গাছ অতি শুভ। তবে বেল গাছে কিন্তু শুনেছি মাঝে মাঝে ব্রহ্মদৈত্য আশ্রয় নেয়। তবে যে কোনো বেল গাছে ব্রহ্মদৈত্য আশ্রয় নেয় না। তার জন্য সেই বেল গাছ হতে হয় কোনো এক নির্জন স্থানে, আর না হয় কোনো এক বাড়িতে পুরনো কোনো বেল গাছ থাকতে হবে। আমি যে বেল গাছের তলায় ছিলাম সেটা একটা বাড়ির পাশে হলেও খুব বেশি বড় নয়। একটা বেলা সেই বেল গাছের তলাতেই কাটালাম। বাড়ির গৃহবধূ সন্ধ্যের দিকে আমার জন্য সামান্য আহার দিয়ে গেল। বারবার তার অনুরোধে আমি তাদের দেওয়ার ওপরে শুতে গেলাম। পরদিন সকালে সেখান থেকে বেরিয়ে পাশের গ্রামে যাব এমন সময় সেই গৃহস্থ একটু ইতস্তত করেই বলল, ঠাকুর মশাই, পাশের গ্রামের মালাপুরে যাবেন তা ঠিক আছে, কিন্তু কিন্তু ওই গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা জঙ্গল মতো জায়গা আছে। সেখানে কিন্তু চেষ্টা করবেন হয় সকালে না হলে মধ্য দুপুর হওয়ার আগে আগেই পেরিয়ে যেতে। দুপুরের পর সে স্থানে যাওয়াটা ঠিক নয়, আর অন্ধকার নামার পর তো যাওয়া কোনোভাবেই ঠিক নয়। কিন্তু কেন বলো তো, সেই স্থানে কি রয়েছে? আসলে সেই জঙ্গলের ভেতর এক অশুভ প্রেত রয়েছে। তাকে গ্রামের লোকেরা শাঁখামুখী বলে, কিন্তু অতি সাধারণ প্রেত সে নয়। যাই হোক, সেসব অনেক কথা রয়েছে, সেসব আমি আপনাকে বলতে চাই না, কারণ সে আর কিছু না বলে চুপ করে গেল। এদিকে তার কাছে সামান্য কয়েকটা কথা শুনে আমি তো আর নিজের কৌতূহল নিবারণ করতে পারলাম না। তাই বললাম, দেখো, তুমি আমায় আশ্রয় দিয়েছ, তাছাড়া ক্ষুধার সময় অন্ন প্রদানও করেছো। তোমায় আমি জোর করতে চাই না। তবে তবে তুমি যদি কথাটা আমায় বলো তাহলে খুবই ভালো হয়। না হলে আমার কৌতূহল কিছুতেই মিটবে না। তাতে কিন্তু ওই জঙ্গলে আমার হয়তো হয়তো কোনো এক অন্ধকারের সময় গিয়ে পড়া হবে। কথাটা তাকে ইচ্ছে করেই বললাম যাতে সে আমায় আসল কথাটা বলে দেয়। আমার কথায় চমকে উঠে সে আমায় তাড়াতাড়ি নিজের ঘরে নিয়ে গেল। তারপর ঘরের দরজা বন্ধ করে যেন গোপনে কোনো কথা বলছে এভাবেই বলল, ঠাকুর মশাই, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবে আপনি সম্মানে বড়। তাই আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আসলে ওই শাঁখামুখীর ব্যাপারে যত জানবে কেউ, সে তার ওপর তত বেশি আকৃষ্ট হবে। একবার সে যদি কারোর ওপর তার কুনজর ফেলে তাহলে সে আর বেঁচে ফিরতে পারে না। আমি তার কথা শুনে মনে মনে অবাক হলাম। এই শাঁখামুখী প্রেতের কথা আমি আমার জীবনেই প্রথমবারই শুনলাম। আসলে বিভিন্ন স্থানে গ্রামে গঞ্জে অনেক প্রেতের নাম এমন হয় বা গ্রামের লোকেরা নিজেরাই দিয়ে থাকে। তার কোনো নির্দিষ্ট কারণ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, তবে সে আর আমায় খুলে কিছুই বলল না। গ্রামে কাউকে ব্যাপারে জিজ্ঞেস করতেও সে বারণ করল। তারপর সেখান থেকে বেরিয়ে আমি চললাম পাশের গ্রাম মালাপুরের দিকে। রতনপুর পেরিয়ে একটা জঙ্গল পেরিয়ে যেতে হবে মালাপুরে। তার আগে একটা বড় দিঘি মতো রয়েছে। দিঘির পাড় ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। একজন গ্রাম্য লোক, খালি গায়ে কোমরে একটা গামছা বাঁধা, পরনে একটা ধুলো ময়লা ধুতি। সে আমায় দেখতে পেয়ে এগিয়ে সে বলল, ঠাকুরমশাই,
ঠাকুরমশাই বড় বিপদে পড়েছি ঠাকুরমশাই, আমার ভাসান। একটা একটা কোনো মাদুলি দিন যাতে আমার। এমন বিপদের আগেও আমায় পড়তে হয়েছে। অতি কষ্টে তাকে বোঝাতে হলো যে আমি তাবিজ কবজ দিতে জানি না, আমি এক সাধারণ ভবঘুরে সাধক মাত্র। কিন্তু সে তো আমার কথা কোনো মতেই শুনতে চাইল না। শেষে বাধ্য হয়ে তাকে দিয়ে এক ঘটি শুদ্ধ জল আনিয়ে নিলাম। তারপর মনে মনে কাল ভৈরব, মাথু পাগলি আর ঈশ্বরের নাম স্মরণ করে সেই জলের মধ্যে পু দিলাম। আসলে এটুকু করলাম তার বিশ্বাস অর্জন করার জন্য, না হলে সে আমায় ছাড়বেই না। কাজটা করতে করতেই হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি এলো। জলটা তার হাতে ফেরত দিয়ে বললাম, আচ্ছা, তোমাদের এই গ্রামের শাখামুখী প্রেতের ব্যাপারটা কি বলতো? আমার কথা শুনে লোকটা এতটা চমকে উঠল যে তার হাত থেকে ঘটির জল ছলকে খানিকটা মাটিতে পড়ে গেল। সে মাথা নিচু করে আস্তে আস্তে বলল, আপনি সে কথা জানেন না। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলছি, তবে কাউকে বলবেন না যে আমি এ কথা আপনাকে বলেছি। আসলে সবাই ভাবে যে ওর কথা যে শুনবে তার পিছু কেউ না কেউ নেবে। আমার কথাটা শুনে বেশ কৌতূহল হলো, তাই বললাম, তুমি এসব কথায় বিশ্বাস করো না? না, করি না ঠাকুরমশাই। আর এসব কথা আমি বিশ্বাস করবই বা কেন? আমি যে তাকে দেখেছি, সে তো কারোর ক্ষতি করে না, মানে অন্তত সহজে তো করে না। কিন্তু একবার কারোর উপর রুষ্ট হলে তখন। তুমি তাকে দেখেছো? কিন্তু তাকে দেখতে কেমন? অনেক সাধারণ ঠাকুরমশাই, গ্রাম্য মেয়ে মানুষের মতো একেবারে। পরনে একটা সাদা রঙের লাল পেরে শাড়ি আর দুটো হাতে দুটো শাখা। তার দিকে তাকালে হাতের দুটো শাখা আগে চোখে পড়বে। অতি সাধারণ দেখতে ঠাকুরমশাই, দেখে মনে হবে না যে সে অশুভ প্রেত। অথচ যাকে একবার মারবে বলে ঠিক করেছে তাকে মারবেই, তাকে না মেরে সে শান্ত হবে না। একবার আমাদের এই গ্রাম থেকে 5 গ্রাম দূরের একজন এসেছিল, তার পিছু পিছু সেই শাখামুখী তার গ্রামে গিয়ে তাকে মেরে আবার ফিরে এসেছে। ওই জঙ্গলের রাস্তা নাই। এই কথা শুনে এবার সত্যি কেমন যেন চমকে উঠলাম। দুজন মানুষ যখন একই কথা বলছে তাহলে সে কথা মিথ্যে হতে পারে না। কিছু একটা তো সত্যি আছেই ওই জঙ্গলে। তাহলে কি সত্যি সেই জঙ্গলে না যাওয়াটাই ভালো? লোকটা বোধহয় আমার মনের কথা বোঝার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বুঝতে না পেরে এক সময় আমায় আবার প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলল, চলুন ঠাকুরমশাই, আপনি তো একা মানুষ, চলুন আজ না হয় আমার বাড়িতে। আমি তার বাড়িতে গেলাম না, আমার যেতেও ইচ্ছে করছিল না। তাই তখনও তো আকাশে সূর্যের আলো ভালোভাবেই ছিল, মধ্য দুপুরও হয়নি। তাই বিদায় নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলাম। লোকটার কাছে শুনলাম জঙ্গলটা বেশি বড় নয়, সোজা হেঁটে গেলে মিনিট 10 আমি পেরিয়ে যেতে পারবো। তবে এই জঙ্গলের ভেতরে পথ চলার সময় যদি আমি একবারও মনে মনে ওই শাখামুখী প্রেতের কথা ভেবেছি, তাহলে আমার পিছু সে করবে। এমন একটা অদ্ভুত কথা শুনে আমি একটু অবাকই হয়েছিলাম। আমি মনে মনে তার কথা ভাবলে সে এসে পড়বে, কিন্তু কেন? জঙ্গলের মধ্যে ঢুকতেই কিন্তু বুঝতে পারলাম গ্রামের আশেপাশের পরিবেশ থেকে জঙ্গলের পরিবেশটা যেন সামান্য আলাদা। আর শুধু আলাদা নয়, জঙ্গলের এই পরিবেশ আমার কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করেছিল। যেন মনে হচ্ছিল এই জঙ্গলের আর কোনো শেষ নেই। এই জঙ্গল থেকে আমি কখনোই বেরোতে পারবো না। বেশ খানিকটা হেঁটে গেছি, অমনি পেছনে পায়ের শব্দ শুনতে পেলাম, আর শুনতে পেলাম একটা মেয়েলি গলায় হাসির শব্দ। সাথে সাথেই আমার মনে পড়ে গেল জঙ্গলের ভেতরে ঢোকার পরেও আমি কিন্তু মনে মনে সেই শাখামুখী প্রেতের কথাই ভেবেছি। পেছনে থেকে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। চারপাশে রোদের আলো ধকধক করছে, সে আলোতে কোথাও কিছুই নেই। আরো খানিকটা হেঁটে আসতেই কিন্তু সামনের গ্রামের মাটির পথ চোখে পড়ল। সেই পথ দেখতে পেয়ে
চলার গতি আরো বাড়িয়ে দিলাম। মিনিট 10-এর রাস্তা আরো তাড়াতাড়ি হেঁটে আমি চলে এসেছিলাম। কিছু স্থানের মাহাত্ম্য ভিন্ন থাকে, সে কথা তোমাদের আমি অনেক আগেই বলেছি। আর কোনো কোনো অশুভ শক্তির ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয়। সে অশুভ শক্তির আস্তানার কাছাকাছি কোনো মানুষ চলে গেলে তারা এমনিতেই বুঝতে পারে, আর তারপর তাদের মন থেকে যদি তাদের কথা উচ্চারিত হয় তাহলে সে আকৃষ্ট হয়। অন্তত শাঁখামুখী প্রেতের ক্ষেত্রে ব্যাপারটা ছিল এরকমই। আমি মনে মনে তাকে স্মরণ করে ফেলেছিলাম ভুল করে, আর তাই সে আমার পিছু নিয়েছিল। কিন্তু দিনের আলোয় সে আমাকে দেখা দিতে পারেনি। আমি হাঁটতে হাঁটতে পাশের গ্রাম মালাপুরে গিয়ে পৌঁছেছি, আর সেখানেই আমার প্রথম দেখা হয় জগবন্ধুর সাথে। অতি সাধারণ আর 5টা মানুষের মতো তার চেহারা হলেও তার চোখ দুটো ছিল বড়ই উজ্জ্বল। তার চোখের দিকে তাকালে যেন মনে হয় মানুষটা চোখ দিয়ে মনের ভেতরটুকু পর্যন্ত পড়ে ফেলতে পারবে। তবে আরো পরে বুঝতে পেরেছিলাম জগবন্ধুর মধ্যে এক আশ্চর্য ক্ষমতা রয়েছে। সে কথা না হয় এখন থাক, আগে গল্পটা বলি। আর হ্যাঁ, আরেকটা সিগারেট দাও দেখি, আজ নেশাটা বড্ড চেপেছে। তারানাথ আবার সিগারেট ধরালো। তারপর কিশোরী বলল, আচ্ছা, এই জগবন্ধুর সাথে আপনার দেখা হয়েছিল কোথায়? মানে মালাপুর গ্রামে? আর সেই জগবন্ধু ওই জঙ্গলের নিষেধের কথা জানতো, তাহলে আপনাকে বাঁচালো কি করে? জগবন্ধুর সাথে আমার মালাপুর গ্রামেই দেখা হয়েছিল। সেদিন দুপুরে যখন আমি অবাক আর বিস্ময় এবং হতবাক হয়ে জঙ্গল থেকে বেরোলাম, ঠিক তখনই দেখি জঙ্গলের বাইরে গ্রামের পথের একপাশে দাঁড়িয়ে মাটির দিকে কি যেন দেখে চলেছে। জগবন্ধু আমায় দেখতে পেয়ে অবাক হলো, কারণ আমি এদিকে অচেনা। তারপর হঠাৎ করে কি মনে হতে যেন আমার পেছনের দিকে তাকিয়ে তার দুটো চোখ কেমন যেন ছোট ছোট হয়ে গেল। আমি ততক্ষণে বেশ চমকে গেছি। জঙ্গলের মধ্যে কেউ পিছু নিয়েছে শুনতে পেলে কেই না চমকাবে। জগবন্ধু কিন্তু আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার পেছন দিয়ে শূন্য জঙ্গলের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত অঙ্গভঙ্গি করলো একবার। তারপর আমায় বলল, আপনি আপনি ঠিক আছেন তো? একদম ভয় পাবেন না। ভয় আমি প্রথম থেকেই পাইনি, আসলে একটু অবাকই হয়েছিলাম। কিন্তু সঙ্গে একটা মানুষ থাকায় ভয়টা কেমন যেন এক রহমায় কোথায় উড়ে গিয়েছিল। আমিও বললাম, কেন বলো তো, তোমার হঠাৎ এ কথা মনে হলো? কেনই বা আমি ভয় পাবো, আর কি জন্যই বা আমি ভয় পেতে যাব? আপনি আমায় মিথ্যে কথা বলতে পারবেন না। আমি সব বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি ওই জঙ্গলের ভেতর দিয়ে আসার সময় শাখামুখী আপনার পিছু নিয়েছে। তবে চিন্তা নেই, এখন সে আর কিছুই করতে পারবে না। কিন্তু রাতের বেলা সে আবার আপনাকে বিরক্ত করবে। আমি তো তখনই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেছি। জগবন্ধুর পাশে মাঠের ঘাসের উপর একটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়েছে। আমি বললাম, আবার বিরক্ত করবে রাতের বেলায় মানে? আর তুমি কি তাকে দেখতে পাচ্ছ? জগবন্ধু মাথা নাড়িয়ে শান্ত গলায় আমার দিকে তাকিয়ে বলল, তাকে দেখতে পাওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি তাকে দেখতেও পাচ্ছি না। তবে হ্যাঁ, অনুভব করতে পারছি আপনার পিছু পিছু কে একটা এসেছে, আর এটা সে ছাড়া আর কেউ হতে পারে না। আপনি জঙ্গল পেরিয়ে এলে সে জঙ্গল বেরিয়ে আর আসতে পারবে না, কারণ জঙ্গল বাঁধা রয়েছে। হ্যাঁ, তবে যদি সে চায়, প্রবল ইচ্ছা শক্তি দিয়ে জঙ্গলের বাইরে কিছু সময়ের জন্য আসতে পারে বটে। যাক, এইসব কিছু না ভেবে তার চেয়ে বরং আপনি আমার সাথে চলুন। জগবন্ধুর সাথে তার বাড়িতে গেলাম। বেশ খানিকক্ষণ বসে ক্লান্তিটা কমে এলো। ভয়টা অনেকক্ষণ আগেই কমে গিয়েছিল। কথায় কথায় জগবন্ধুর কথা জানতে পারলাম। জগবন্ধু এখানে একাই থাকে, তার গোটা পরিবারের কেউই কোথাও নেই।
ছোটবেলায় বাবা মারা গিয়েছিল, একাই সে কোনোভাবে চালিয়ে নেয়। কিন্তু একটা ব্যাপার ভেবে আমি অবাক হয়ে যাচ্ছিলাম, জগবন্ধু ব্যাপারটা জানলো কি করে? যে জঙ্গলের মধ্যে সত্যি কেউ আমাকে জ্বালিয়েছে, আমিও তো তাকে দেখতে পাইনি। জগবন্ধু, তুমি তাকে দেখলে কি করে? বুঝলে কি করে সে আমার পিছু পিছু আসছে? অনেক কিছুই বুঝতে পারি আমি, তবে সেগুলো কাউকে বোঝাতে পারি না। আপনি এখানে 2-1 দিন থাকুন, তাহলে সবটুকু বুঝতে পারবেন। জগবন্ধুর কথা কিন্তু কিছুই বুঝতে না পেরে তার মুখের দিকেই তাকালাম, এবং কথা শুনে মনে হলো লোকটা খারাপ না। সেদিন তার বাড়িতে দুপুরে বিশ্রাম নিলাম। বিকেলের দিকে জগবন্ধু তার পরিবারের কথা শোনাতে লাগলো। জগবন্ধুর বাড়িতে 2টো ঘর। রাতের বেলা খাওয়া দাওয়া করে সে আমাকে তার পাশের ঘরে শোয়ার জন্য বলল। আমিও ঘুমাতে গেলাম। গভীর রাত্রের দিকে এক অবাক কাণ্ড ঘটল। এক মেয়েলি গলার হাসির শব্দে ঘুমটা ভেঙে যেতে দেখতে পেলাম আমার জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি। আমি ঘুম ভেঙে তাকাতেই অদ্ভুত খ্যানখ্যানে হাসি মাখা গলায় বলল, কি ভেবেছিলি তুই? এখানে চলে আসবি আর তুই বেঁচে যাবি? এখন আয় আয় আমার কাছে বলছি। জগবন্ধু পাশের ঘরেই ঘুমোচ্ছে। জোরে চিৎকার করলে তাকে ডাকা যায়, কিন্তু আমি অপেক্ষা করতে চাইছিলাম। দেখতে চাইছিলাম আসলে এই অপশক্তি আমার ঠিক কতটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। তারপর তো জগবন্ধুকে ডাকাই যাবে। জানালায় দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিকে এবার কেমন যেন রাগী গলায় বলে উঠতে শুনলাম, কে বলছি না আমার সাথে আয়, আয় আমার সাথে। আমি কেন তোমার সাথে যাব? আর তুমি কে যে আমায় নিয়ে যাবে? আমি আমি তোকে নিয়ে যাব, আর তারপর ওই জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তোকে মারবো। তোর মাথাটা ছিঁড়ে জঙ্গলের পথে বেঁধে রাখবো। এমন কথা শুনে এবার সত্যি সত্যি আমি কেমন যেন কেঁপে উঠলাম। সমস্ত ব্যাপারটা এতক্ষণ পর্যন্ত আমি কৌতূহলের বসে নিলেও এবার বুঝতে পারছিলাম না, কোথাও একটা বড় সড়ো ভুল হয়ে গেছে। কিন্তু ততক্ষণে মাথার ভেতরটা কেমন যেন হচ্ছিল, কেমন যেন বুঝতে পারছিলাম একটা অদ্ভুত আকর্ষণ আমায় বাইরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু জগবন্ধু কোথায়? জগবন্ধু ঘুমাবার সময় আমায় বারবার বলে দিয়েছিল, যতদূর শুনেছি সেই শাখামুখী প্রেতের কিন্তু মানুষকে বশ করার ক্ষমতা রয়েছে। তাই সাবধান, কোনোভাবেই ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে না, কেমন? আমি প্রাণপণে জগবন্ধুর বারণ শোনার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সেই ছায়া মূর্তি জানালার কাছে দাঁড়িয়ে অদ্ভুতভাবে আমাকে ডেকেই চলেছে। বাইরে অল্প চাঁদের আলো তার পেছনে গিয়ে পড়েছে। তার পরনে সাদা লাল পেরে শাড়িটা দেখা যায় বটে, কিন্তু ওর মুখ ভালোভাবে দেখা যায় না। তবে মুখে একটা অদ্ভুত হাসি রয়েছে। 2টো লাল রঙের ভয়ঙ্কর চোখ, মাথায় ঘোমটা দেওয়া রয়েছে, হাতে 2টো বড় বড় শাখা। তার দিকে তাকালে সেই 2টো চোখই চোখে পড়ে প্রথমে, কিন্তু তারপরে যে কি হলো সেটা আমার ভালোভাবে মনে পড়ে না। হঠাৎ করে অনুভব করতে পারলাম আমি গ্রামের পথ ধরে হেঁটে চলেছি। ঠান্ডা বাতাস এসে আমাকে ধাক্কা দিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে যেতেই বুঝতে পারলাম আমি গ্রামের শেষে সেই জঙ্গলের ভেতরে ঢুকতে চলেছি। কিন্তু এত রাতে আমি এখানে এলাম কেন? আর জঙ্গলের ভেতরেই বা আমার কাজ কি? কথাটা ভেবে চলেছি, এমন সময় পেছনে পায়ের শব্দ শুনতে পেলাম। আপনাকে বলেছিলাম না রাতের বেলা কোনোভাবেই এদিকে আসবেন না। রাতের বেলা জঙ্গলটা ভালো নয়। তাছাড়া আপনার উপরে শাখামুখীর নজর পড়েছে, এত সহজে সে আপনাকে ছাড়বে না। তাও শুনলেন না কেন আপনি? আমি কি আর ইচ্ছা করে এসেছি? কখন যেন দেখি বাইরে চলে এসেছি। সে আমার উপর তার প্রভাব বিস্তার করেছে। ওই প্রেত পারে না এমন কোনো কাজই নেই, সে সব কিছু করতে পারে। একটু সাবধান। আমি এসে পড়েছিলাম,
না হলে কি হতো বলুন তো? জগবন্ধুর কথা সত্যি, সত্যি যে কি হতো সেটা ভেবেই আমি ভয় পেয়ে গেলাম। বহু দূর থেকে সে হাসির শব্দ ভেসে আসছে। জগবন্ধু হেঁটে যাচ্ছে, আমিও তার পিছনে পিছনে হাঁটছি, আর হাঁটতে হাঁটতেই বললাম, আচ্ছা জগবন্ধু, তুমি যে এই সমস্ত ব্যাপারে জানো, আর এতে কি তোমার নিজের ভয় করে না? তাহলে সেই অপশক্তি তোমার উপরও তো আক্রমণ করতে পারে। আমার কথা শুনে জগবন্ধু হাসলো, তারপর বলল, আমার ক্ষতি করার ক্ষমতা তার নেই। ছোট থেকেই অনেক কিছু শিখেছি আমি। এবার যদি বলেন কিভাবে শিখেছি, তাহলে সেটা আমি বলতে পারবো না। আমি একসময় আপনার মতো পথে পথে এদিকে ওদিকে বেশ কয়েক বছর ঘুরেছি। তখনই সামান্য কিছু শিখতে পেরেছি। প্রথম থেকে আমার মধ্যে অদ্ভুত এক ক্ষমতা ছিল, যেটা আমি পারতাম সেটা অন্যরা সহজে পারতো না। আর সেই ক্ষমতার জন্য আমি সেদিন বুঝতে পেরেছিলাম আপনার পেছনে কেউ একটা আছে। জগবন্ধুর কথায় আমি অবাকই হয়ে গেলাম। তাহলে জগবন্ধুর মধ্যে কি বিশেষ ক্ষমতা রয়েছে, সে কথা কি আমি সত্যি জানতে পারবো? সে আর কিছুই বলল না। আমরা আবার শুনতে পেলাম সেই গলা। কেউ যেন অন্ধকারের ভেতর থেকে গর্জন করে বলে উঠল, এত সহজে আমার হাত থেকে বেঁচে যাবি ভেবেছিস? আমি বাঁচতে দেবো না, বাঁচতে দেবো না। আমি তোর পিছনেই থাকবো, যত বছর সময় লাগে লাগুক। তোকে আমি। তার কথা শুনে কেমন যেন ভয় পেয়ে গেলাম। জগবন্ধু অন্ধকারের দিকে তাকিয়ে ভারী গলায় বলে উঠল, তবে রে, তোর এত ক্ষমতা, তুই আমার বাড়িতে এসে আমাকেই ভয় দেখাচ্ছিস? চিরদিন এখানে থাকতে পারবে না। একদিন না একদিন ওকে এখান থেকে বেরোতেই হবে। সেদিন ও আমার শিকার হবে। সেদিন আর তুই ওকে বাঁচাতে পারবি না। জগবন্ধু কেমন যেন গর্জে উঠে হাতের হ্যারিকেনটা সামনের দিকে তুলল। জগবন্ধুর মুখটা আগে লাল হয়ে এসেছে। সেভাবে সামনের দিকে তাকিয়েই বলল, আমি যদি তোমাকে বাঁচাতে না পারি তাহলে আমি এই গ্রাম ছেড়ে দেব, আর তোকে আমি এই গ্রাম ছাড়া করবই। আবার সেই হাসির শব্দ শোনা গেল। সেটা এবার যে আমাদের কাছ থেকে বহু দূরের দিকে এগিয়ে যাচ্ছে তা বোঝা যাচ্ছিল। আমি একরকম অবাক হয়েই জগবন্ধুকে বললাম, আমি তো এতটা ভাবিনি জগবন্ধু, তার তো অনেক ক্ষমতা। এত কিছুর পরেও সে বাড়ি পর্যন্ত এসে পড়েছে, তাহলে তো আমার চরম বিপদ। কোনো চিন্তা করবেন না, আমি তো বললাম আমি যতক্ষণ আছি আপনার কোনো চিন্তা নেই। এই শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তার কথা তো সত্যি, আপনি তো আর সারা জীবন এখানে থাকতে পারবেন না। একদিন আপনাকে বেরোতেই হবে, আর তখন কিন্তু সে আবার ফিরে আসবে। সেও যে ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ পিশাচ। কি করা যায় জগবন্ধু? আমি যে এখানে বেশি দিন থাকতে পারবো না। সাধনার জন্য পথে পথে বেরিয়েছি, এদিক ওদিক তো আমাকে যেতেই হবে। তাহলে উপায়? জগবন্ধু চুপ করে বেশ কিছুক্ষণ ভাবতে লাগলো। একটু পরে যে ভোর নেমে আসবে স্পষ্টই বোঝা যাচ্ছে। তার দেখা দেখি আমিও যেন ভাবতে বসলাম। তারপর হঠাৎ করেই জগবন্ধু বলল, আচ্ছা, তুমি তো দীক্ষা নিয়েছো তাই না? অর্থাৎ তুমি দেহ বন্ধন করতে পারো। তুমি জঙ্গলের পাশ দিয়ে কিংবা অন্য কোথাও যখন যাবে তখন দেহ বন্ধন অবশ্যই করবে। মনে মনে ওই শাখা মুখেকে আর একবারও স্মরণ করবে না। এইভাবে যদি তুমি ওই জঙ্গলটা পেরিয়ে যেতে পারো তাহলে সে তোমার পিছু ছেড়ে দেবে। এবার কিন্তু তার কথা শুনে আমি অবাক হলাম। তাহলে এই প্রেতের হাত থেকে বাঁচার একটা উপায় নিশ্চয়ই আছে, আর তেমনটাই তো হওয়ার কথা ছিল। সবকিছুর পেছনে একটা কারণ যেমন থাকে, তেমন সে বিপদ থেকে বাঁচার জন্য একটা উপায়ও থাকে। আমি জগবন্ধুকে সেরাতে আর তেমন কিছুই জিজ্ঞাসা করলাম না। বাকি রাতটা দুজনে মিলে একরকম জেগেই কাটিয়ে দিলাম। দাওয়ার উপর চোখের সামনে দেখতে দেখতে ভোর হয়ে এলো। দেখি জগবন্ধু চোখের কোণে জল। অবাক হয়ে গেলাম। জগবন্ধুকে এখনো পর্যন্ত বেশ শক্ত সামর্থ্যই দেখেছি।
তার গলার স্বর, কথাবার্তা ছাড়াও একটা ভালো উদার মনের পরিচয়ও পেয়েছি। কিন্তু তার চোখের পাতায় জল কেন? কথাটা তাকে জিজ্ঞেস করব করে জিজ্ঞাসা করতে পারছি না। এটা দেখেই সে নিজের থেকেই বলল, আমার বাবা ওই শাখামুখীর কবলে পড়ে মরেছিল ঠাকুরমশাই। জঙ্গলে ঢোকার পথের কাছে বাবার ছিন্ন ভিন্ন শরীরটা পড়েছিল। সেই দৃশ্য আমি নিজে দেখেছিলাম। তাই আমি থাকতে আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। এই কথাটা শুনে সত্যি বলতে জগবন্ধুর জন্য একটু মায়াই হলো। সে তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, অথচ এরপরে যেন কারোর কোনো ক্ষতি সেই শাখামুখী প্রেত করতে না পারে তার জন্য সে চেষ্টা করে চলেছে কি করে। কিন্তু সেদিন দুপুরের সময় ওইখানে গিয়ে পৌঁছালোই বা কি করে, সেটাও আমার বোঝার বাইরে। আর বুঝতে পারলেও কি করে যে আমি বিপদে রয়েছি সে কথা জেনে গেল। ভোর হতে যাবে, জগবন্ধু বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, চিন্তা করবেন না ঠাকুরমশাই, বাড়িতেই থাকুন। সূর্যের আলো বাইরে বেরিয়ে এলে তখন একটু বাইরে বেরোবেন, না হলে কোনো প্রয়োজন নেই। সূর্য যখন থাকবে না তখন থেকে রাত পর্যন্ত আর বাইরে থাকা কিন্তু চলবে না, কেমন? অদ্ভুত কিছু কথা এভাবে শুনে আমি ঘরের ভেতরে আবার ঢুকলাম। জগবন্ধু চলে গেল। কোথায় গেল তা আমি জানি না। আমি ঘরের ভেতর বসে আকাশ পাতাল ভেবে চলেছি। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছি, হঠাৎ করে মনে পড়ে গেল রতনপুর গ্রামের সেই গৃহস্থের কথা। তিনি যদি আমাকে শাখামুখী প্রেতের কথা না বলতেন তাহলে তো আর আমি এত কৌতূহল দেখাতাম না। শুধু শুধু সে মনের কথাটা বলতে গেলই বা কেন? যা হবার তা তো হয়েই গেছে, এখন আর ওসব ভেবে নিয়ে লাভ কি? মধ্যাহ্ন পর্যন্ত ঘরেই রইলাম। দুপুরের একটু আগে একবার বাইরে থেকে ঘুরে এসেছি। এইভাবে ঘরে আর কতক্ষণ বসে থাকা যায়? জগবন্ধু ফিরল মধ্য দুপুরের দিকে। ঘরে এসে ঢুকতেই দেখলাম তার মুখটা চিন্তিত। কারণ জিজ্ঞাসা করার আগেই সে বলল, আজ অমাবস্যা ঠাকুরমশাই, আজ তার ক্ষমতা অনেক, তার মতো শক্তি আমার কাছে নেই। এখন ঈশ্বরই একমাত্র ভরসা, তিনি যা চাইবেন তাই হোক। আচ্ছা, আপনার কোনো তন্ত্রমন্ত্র জানা নেই? আপনি তো একজন সাধক। বাধ্য হয়ে তাকে বলতে হলো, আমি সাধনার পথে প্রথম বেরিয়েছি। আমার দীক্ষা হয়েছে দেহবন্ধন জানি, আর তেমন কিছুই জানি না। আমি জানি না এই আত্মাদের কিভাবে প্রতিহত করা যায়। জগবন্ধুর মুখে চিন্তার রেখা দেখা দিল। সে যেন নিজের মনেই স্বগতিক্তর মতো ভাবে বলে উঠল, আজ অমাবস্যা, আজ তার ক্ষমতা অনেক বেশি। আজ কি যে হবে সেটা ভেবেই আমি ভয় পাচ্ছি। আজ আপনি ঘরের ভেতরে থাকলেও সে আপনাকে টেনে বাইরে বেরিয়ে যাবে। আজ আপনাকে বাঁচাতে পারলে হয়। জগবন্ধুর এই কথায় আমি অবাক হয়ে গেলাম। এই মুখটা আমার বারবার মনে পড়ে যেতে লাগলো। বারবার যেন কানের মধ্যে শুনতে পেলাম তার ডাক, আমার কাছে আসতেই হবে, আসতেই হবে, তোকে আসতেই হবে। সেদিন রাতে জগবন্ধু থমথমে মুখ নিয়ে আমার ঘরের বিছানার একপাশে বসে রইল। আমি একটু অবাক হয়েছিলাম। জগবন্ধুকে এমনভাবে এর আগে দেখিনি। আজ প্রায় দিন তিনেক ধরে আমি এখানেই রয়েছি। ব্যাপারটা কি? বাইরে অন্ধকারে জানালার দিকে তাকালে দেখা যায় ঘুটঘুটে অন্ধকার। একবার জগবন্ধুকে বললাম, জগবন্ধু, এই জানালাটা বন্ধ করে দিয়ে তারপর যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলেই তো হয়। তাহলে তো আর তার ডাক আমরা শুনতে পাবো না, কি বলো? জগবন্ধু হ্যারিকেনের অল্প আলোয় আমার দিকে তাকিয়ে অদ্ভুত রহস্যময়ভাবে হাসল। তারপর বলল, ঘুমিয়ে পড়লে সে আপনাকে আরও সহজে ডেকে নিয়ে যাবে, তখন আমিও যার আপনাকে আটকাতে পারবো না। তার কথায় এবার
অবাক হওয়ার সাথে সাথে আমি চমকে উঠলাম। এসব কি বলছে জগবন্ধু? সত্যি সত্যি কি ঘুমের মধ্যেও সে তার প্রভাব বিস্তার করতে পারে? তারপরেই মনে পড়লো এই সেই রাতে এই তো হঠাৎ করে আমি সেই জঙ্গলের কাছে গিয়ে পড়লাম। মাঝের কোনো কথাই আমার মনে নেই। তার মানে নিশ্চয়ই সে সম্মোহন করতে পারে বহু দূর থেকে। যত তার কথা মনে পড়ছিল ততই বুঝতে পারছিলাম বড় ক্ষমতাশালী এই প্রেত। হঠাৎ জগবন্ধু চমকে উঠে আমায় বলল, কি করছেন কি? তার কথা চিন্তা করা বন্ধ করুন। আপনি তার কথা চিন্তা করে করেই তো তাকে এত শক্তিশালী করে তুলেছেন, তাকে আপনার প্রতি আকৃষ্ট করছেন। আপনি তার কথা ভাবছেন কেন? হঠাৎ করে জগবন্ধুর কথাটা বুঝতে পেরে আমি কেমন যেন লজ্জা পেলাম। সত্যি তো, আমি নিজে তার কথা যতবার ভাববো ততবারই সে আমার প্রতি আকৃষ্ট হবে, আর তাছাড়া তার শক্তিও কি তখনই বৃদ্ধি পাবে। জগবন্ধু থমথমে গলায় বলল, ওই প্রেতের একটি মাত্রই দুর্বল জায়গা রয়েছে। তাকে যদি কেউ অস্বীকার করে কিংবা তাকে যদি কেউ ভয় না পায়, তখন তার ক্ষমতা কমতে থাকে, তখনই সে দূরে সরে যায়। এছাড়া আমার আর কোনো ক্ষমতাই নেই। শুধু মানুষের মনের ক্ষমতা, মনের চিন্তা ভাবনা আমি সামান্য বুঝতে পারি। তার কথা শুনে এবার কিন্তু আরো অবাক হয়ে গেলাম। এই ব্যাপারটা আমি আন্দাজ করতে পেরেছিলাম, কারণ সেদিন ওই কাকামুখের সামনে দাঁড়িয়ে সে যেভাবে তাকে প্রতিহত করেছিল তাতে আমি সত্যি অবাক হয়েছিলাম। বেশ কিছুক্ষণ দুজনে নিস্তব্ধভাবেই বসে রইলাম, কিন্তু যতই চেষ্টা করেছিলাম তার ব্যাপারে না ভাবতে, ততই যেন তার ভাবনা, তার সেই মুখ আর তার কথাগুলো আমার কানের মধ্যে এসে লাগছিল। এক সময় জগবন্ধু একটু বিরক্ত হই বোধহয় বলল, আপনি যতবার তার কথা না ভাবার চেষ্টা করবেন ততবারই তাকে মনে করবেন আপনি। আপনি একটা কাজ করুন, সমস্ত কিছু ভুলে যান। আপনি বাড়ির কথা চিন্তা করুন। বাড়ির কথা চিন্তা করতে লাগলাম। মানুষ চোখে দেখতে পেলাম বাড়িতে মা রয়েছে বিছানার একপাশে দাঁড়িয়ে, আর আমি বিছানায় বসে। মা আমার মাথার কাছে এসে মাথার চুলে হাত বোলাতে বোলাতে কত কিছুই যেন বলে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না, শুধু দেখতে পাচ্ছি মায়ের চোখের জল। অনেকদিন পর মা আমায় কাছে পেয়ে আনন্দে কেঁদে বুক ভাসাচ্ছেন। মায়ের হাতে স্পর্শ মাথায় মুখে অনুভব করতে পেরে যেন আমি বড়ই দুঃখ পাচ্ছিলাম। এমন একটা দুঃখ যে দুঃখ সহজে পাওয়া যায় না। এ দুঃখ অতি সহজে অকারণে হয় না, এই দুঃখ অতি বড় কোনো কারণে হয়। এই দুঃখ যে সুখের কাছাকাছি থাকে। মায়ের চোখের জল দেখে আমার চোখেও জল আসছিল। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে মাকে দেখে চলেছি। পৃথিবীর সব মায়ের প্রতি বোধহয় ছেলে মেয়েদের এমনই একটা টান থাকে অদ্ভুতভাবে, যেন পৃথিবীটা সমস্ত কিছুকে উপেক্ষা করে নিয়ে যেতে পারে। হঠাৎ করে মায়ের মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। তার মুখটা এমন বদলে যাচ্ছে কি করে? তার মুখে এমন একটা অদ্ভুত হাসি, আর তার চোখ দুটো কি ভীষণ উজ্জ্বল, যেন লাল রঙের দুটো চোখ। আর তার দুটো হাতে এত বড় বড় শাঁখা এলো কোথা থেকে? সে দুটো হাত দিয়ে আমার গলার কাছটা ধরে রয়েছে। আমি প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমি চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরিয়ে আসছে না। বিছানার ওপর ধস্তাধস্তি করতে করতে এক সময় তার হাত থেকে আমি মুক্ত হয়ে গেলাম। তারপর হঠাৎ করে যেন মাটিতে পড়ে গেলাম। চোখ খুলে দেখি জগবন্ধু আমায় মাটি থেকে তুলছে। অবাক গলায় সে বলল, আপনাকে বললাম চুপ করে বাড়ির কথা চিন্তা করুন, আর আপনি হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। কি বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন তাই না? আচ্ছা আচ্ছা, আপনি বরং ঘুমিয়ে নিন, না হলে শরীর মন দুই দুর্বল হবে। আমি এখানে রয়েছি, এখানটা দাঁড়িয়ে রয়েছি আমি। একটানা এতটা কথা বলে তারানাথ হঠাৎ করে চুপ করল। আমাদের দিকে যখন তাকালো দেখতে পেলাম তার চোখের দৃষ্টি কেমন যেন বদলে এসছে। অদ্ভুত গলায় তারানাথ বলল,
সেদিন রাতে যদি আমি ঘুমিয়ে না পড়তাম তাহলে হয়তো আর এমন কিছুই হতো না। কিশোরী কৌতূহল মেশানো গলায় বলল, কেন ঠাকুরমশাই, কি হয়েছিল সেই রাতে? আর আপনি ঘুমিয়ে পড়েছিলেন, তাতে হয়েছে কি? আমার সত্যি দু চোখ বেয়ে ঘুম নেমে আসছিল। বাইরে কালো অন্ধকার, রাত যেন আমার মাথার মধ্যে ঘুমের একটা সমুদ্র আলগা করে দিয়েছিল। দু চোখ ভারী হয়ে আসতে আমি আর তাকিয়ে থাকতে পারছিলাম না। কোনো রকমে বিছানার উপর শুয়ে পড়লাম। শেষবারের মতো মনে আছে, যখন ঝাপসা চোখে তাকিয়েছিলাম, দেখেছিলাম জগবন্ধু আমার এক পাশে একটা বেতের মোড়ার উপর বসে রয়েছে। তার পাশেই রাখা রয়েছে একটা হ্যারিকেন। তারপরে আমি চোখ বুজেছি। যখন চোখ খুললাম তখন বুঝতে পারলাম পায়ের তলায় যেন নরম মাটি এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে। প্রথমে কিছুই বুঝতে পারলাম না। চারপাশটা কালো ঘুটঘুটে অন্ধকার, কোথাও কিছু নেই। আমি চিৎকার করে ডাকলাম, জগবন্ধু, জগবন্ধু, তুমি কোথায় জগবন্ধু? জগবন্ধু কিন্তু সাড়া দিল না। সামনের দিকে একটা শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি সেখানে একটা হ্যারিকেন মাটির উপর রয়েছে। আর সেই হ্যারিকেনের আলোয় আর একটু সামনের দিকে তাকিয়ে যে দৃশ্যটা দেখতে পেলাম, তাতে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়ে মানুষের মূর্তিটা, তবে তার দুটো হাত এখন এগিয়ে আসছে আমারই দিকে। জগবন্ধু কিছুতেই আটকাতে পারছে না তাকে। অশরীরী শক্তির কাছে মানুষের শক্তির কোনো কাজই লাগে না। ব্যাপারটা দেখে মুহূর্তের মধ্যেই আমি পাথরের মূর্তির মতো হয়ে গেলাম। তারপর তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় জগবন্ধু বলল, আপনি শুনছেন? আপনি চলে যান, আপনি আর আসবেন না, আর আসবেন না এদিকে। আজকের মতো তুই বেঁচে গেলি। ওর প্রাণ নিয়ে আমি তোকে মার্জনা করলাম। তোর বদলে ও নিজের প্রাণ আমায় দিয়েছে। কিন্তু কেন? তুমি ওকে মারলে কেন? ওর তো কোনো দোষ নেই। আমি যে তোকে মারতেই এসেছিলাম, তোকে এখানে টিকে এনেছিলাম, কিন্তু ও তোর পিছু পিছু এখানে এসে পড়েছে। তারপর আমায় আটকাতে চেয়েছিল, তাই আমায় ওকে মারতে হলো। তুই বেঁচে গেলি, তুই এবারের মতো বেঁচে গেলি। তারপর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। জগবন্ধুর মুখ থেকে বেরিয়ে এলো একটা করুণ আর্তনাদ। তার শরীরটা দুটো হাতে টেনে তুলে ফেললো সেই মূর্তি। তারপর তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিল সেই অশরীরী। মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো, আর তার সাথে সাথেই তার শরীরটা গিয়ে পড়লো হ্যারিকেনের ওপর। হ্যারিকেনের কাঁচ ভাঙার শব্দ ছড়িয়ে গেল চারপাশে। আমি আর এ দৃশ্য সহ্য করতে পারলাম না। কোনো রকমে দৌড়াতে দৌড়াতে ফিরে গেলাম জগবন্ধুর বাড়ির কাছাকাছি। তারপর গোটা রাতটা তার বাড়ির দেওয়ার ওপরেই কাটিয়ে দিয়েছিলাম। পরদিন ভোর হতেই সেখান থেকে বেরিয়ে পড়ি। তার মানে আপনার বদলে ওই প্রেতের হাতে প্রাণ দিয়েছিল জগবন্ধু? কিন্তু সে কি করে জানলো যে ওই রাতে আপনাকে ওই প্রেত বাইরে বের করে নিয়ে যাবে? জানি না, এসবের কিছুই তখন আমি বুঝতেও পারিনি। তবে অনেক পরে এক সাধুর সাথে এই বিষয়ে কথা বলতে সাধু অবাক হয়ে বলেছিলেন, তোমার কোথাও একটা ভুল হচ্ছে তারানাথ। নিশ্চয়ই সেই লোকটি তোমার সমস্ত কথাই জানতো, এবং আমার মনে হয় সে তোমার এবং তার ভাগ্য সম্পর্কেও জানতো। সে নিশ্চয়ই জানতো ওই রাতেই তার মৃত্যু হবে, এবং সেই রাতেই তুমি সেখান থেকে চলে আসতে পারবে। না হলে এত কিছুর মধ্যেও সে তোমায় ঘুমাতে বলল কেন? যদি তুমি না ঘুমাতে তাহলে তুমি সবটাই দেখতে পেতে। তুমি ঘুমিয়ে পড়েছিলে বলেই গিয়ে পড়েছিলে ওই প্রেতের কাছে। না তারানাথ, ওই লোকটি সব কিছুই জানতো,
ওই লোকটি নিহাত কোনো সাধারণ মানুষ ছিল না। কিন্তু ঠাকুরমশাই, তারানাথ হাত তুলে কিশোরীকে থামিয়ে দিল। তারপর বলল, আমার কথার সামান্য একটু বাকি আছে, তারপরেই না হয় তোমরা কথা বলো। আমি যখন জগবন্ধুর বাড়িতে গিয়েছিলাম তখন দেখেছিলাম তার বাড়িটা গ্রামের একদম শেষের দিকে, অর্থাৎ জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের প্রথম যে বাড়িটা পড়ছে সেটাই জগবন্ধু। তারপরের যে বাড়িগুলো রয়েছে সেগুলো অনেকটাই ভিতরের দিকে। সাধুর সাথে কথা বলার পর আরো বছর 3 পরে আমি একবার জগবন্ধুদের গ্রামে গিয়েছিলাম। গ্রামের জঙ্গল পেরিয়ে সেই বাড়িটা যেখানে থাকার কথা তার উল্টো দিকে একটা ছোট্ট জলাশয় মতো ছিল। সেই জলাশয়ের সামনে দাঁড়িয়ে আমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়েছিলাম। সেই জায়গাটা ফাঁকা, দেখে মনে হয় সেখানে কখনোই কারোর বাড়ি ছিল না। কোথাও যদি কোনো বাড়ি থাকে, তারপর যদি তা ভেঙে ফেলাও হয়, তাহলেও তার সামান্য চিহ্ন কোথাও না কোথাও থেকেই যায়। তবে সেখানে ধুলোর মাঠ, আর একটু পর থেকে শুরু হয়েছে গ্রাম। সেই গ্রামের লোকেদের সাথে কথা বলতে তারা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল এবং বলেছিল, এই গ্রামে কেন? আশেপাশের 5টা গ্রামে জগবন্ধু নামের কেউই থাকে না। আমি অবাক হয়েছিলাম। ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠেছিল জগবন্ধুর মুখটা। অতি সাধারণ 5টা মানুষের মতোই মুখ, তার চোখ দুটো বড় বেশি উজ্জ্বল যেন। ঠিক সেই মুহূর্তে আশেপাশের আকাশ বাতাসের মধ্যে থেকে জগবন্ধুর গলা আমি শুনতে পাচ্ছিলাম। আমি থাকতে আপনার কিচ্ছু হতে দেব না, আপনি চিন্তা করবেন না। এতক্ষণ গল্প শুনেও ততটা অবাক হইনি আমরা যতটা এবার অবাক হলাম। কিশোরী আর কিছু তেমন বলতে পারল না। তারানাথ এবার হেসে বলল, বৃষ্টি ধরেছে, তোমরা এবার বেরিয়ে পড়ো, বুঝলে?